ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, রায় জানানোর প্ল্যাটফর্ম নয়, বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের T20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না আমি। স্বর্ণালী প্রশ্ন করব সোজাসুজি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভাইদের কাছে অনুরোধ করা যাচ্ছে যে তারা যেন জমির আমন ধান অবিলম্বে কেটে ধরে ঘরে আগামী 4 ডিসেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমফান ইয়াসের পর এবার চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ। বর্তমানে প্রশাসন কি তৎপর? কেননা এর আগে ইয়াস আমফানের পর বেশ খানিকটা এলোমেলো হয়ে গিয়েছিল গোটা রাজ্য। মূলত উপকূলবর্তী এলাকাগুলিতে তাণ্ডব চালিয়েছিল ইয়াস এবং আমফান। এখনো পর্যন্ত নদী বাঁধগুলির সংস্কার হয়নি। তার উপরে শহর কলকাতার কি পরিস্থিতি, এবং একই সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর যে সমস্ত জায়গায় ভারী বৃষ্টির সতর্কতার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে এই জবরদস্ত জাওয়াদকে মোকাবেলা করবার জন্য নবান্ন প্রস্তুত রয়েছে বিদ্যুৎ দপ্তরও প্রস্তুত, এমনটাই কিন্তু বারে বারে জানাচ্ছেন রাজ্যের মন্ত্রীরা। তবে এই জাওয়াদের অভিমুখ কিরকম হবে, ঠিক কোন জায়গায় স্থলভাগে সে আছড়ে পড়বে, সেই জায়গায় প্রভাব সব থেকে বেশি। তবে এখনো পর্যন্ত আবহাওয়াবিদরা স্পষ্ট করতে পারছেন না ঠিক অন্ধ্র ওড়িশা উপকূলে নাকি বঙ্গোপসাগর থেকে বেশ খানিকটা সামনে, অর্থাৎ এই পশ্চিমবঙ্গের বিভিন্ন উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে জবরদস্ত এই জাওয়াদ, যার প্রভাব বেশ খানিকটা পড়তে পারে। ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বারে বারে সতর্ক করা হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলায় সব থেকে বেশি বৃষ্টি হবে। এক কথায় ভারী বৃষ্টি হবে এই দুটি জেলাতে। আবার অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে একদিন পরে সেখানে বৃষ্টিপাত হলেও অতি ভারী নয়, ভারী বৃষ্টি হবে। তবে সব থেকে বেশি চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ 24 পরগনা সামগ্রিক পরিস্থিতি, যেখানে ইয়াস এবং আমফানের পর নদী বাঁধগুলির এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। মানুষজনকে ত্রাণ শিবিরে সরানো হচ্ছে। প্রশাসন কি সত্যিই তৎপর রয়েছে? মানুষজনকে কেন এখনো পর্যন্ত ত্রাণ শিবিরে সরাতে হচ্ছে? নদী বাঁধগুলির কেন সংস্কার হচ্ছে না? এবং জাওয়াদ যেভাবে প্রভাব বিস্তার করছে তাতে কি সত্যি যে জবরদস্ত প্রভাব ফেলতে চলেছে, যে ইঙ্গিত বারে বারে আবহাওয়া দপ্তর দিচ্ছে, সেই অনুযায়ী প্রশাসন কি সত্যিই তৎপর রয়েছে, নাকি পুরোপুরি এলোমেলো হয়ে যেতে চলেছে জাওয়াদের প্রভাবে রাজ্য? এই প্রশ্নটাও কিন্তু সামনে আসছে। আমরা এই নিয়ে সোজাসুজি আলোচনা করব, সোজাসুজি কথা বলবো। তার আগে দেখে নিন বিশেষ রিপোর্ট। আমফানের পর ইয়াস, আর এবার বঙ্গোপসাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। পরিবর্তন হয়েছে জাওয়াদের গতিপথ। ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। শনিবার সকাল থেকে প্রায় 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। এই মুহূর্তে অবস্থান পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। ঝড়ের অভিমুখ উত্তর পশ্চিমের দিকে। বিশাখাপত্তনম থেকে দূরত্ব 420 কিলোমিটার। অবস্থান এই মুহূর্তে হচ্ছে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর। মুভ করতে করতে এটা একটু ফার্দার ইন্টেন্সিফাই করবে, অর্থাৎ আরও একটু ঘনীভূত হবে, এবং 4 তারিখ সকালে এটা পৌঁছে যাবে আমাদের ক্লোজ টু নর্থ অন্ধ্রপ্রদেশ এবং সাউথ উড়িষ্যা কোস্টের কাছাকাছি। 4 ডিসেম্বর উত্তর অন্ধ্র উপকূল, দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে অবস্থান করবে ঘূর্ণিঝড় জাওয়াদ। এরপরই গতিপথ পরিবর্তন করবে ঘূর্ণিঝড়। ওখানে পৌঁছে যাওয়ার পর একটু বাঁক নিয়ে যে মুভমেন্ট হবে সেটা হচ্ছে উত্তর উত্তর পূর্ব দিকে, নর্থ ইস্টার্লি, এবং যাবে হচ্ছে অ্যালং উড়িষ্যা কোস্ট, অর্থাৎ উড়িষ্যার কোস্ট বরাবর গিয়ে 5 তারিখ নুন তখন পৌঁছে যাবে নিয়ার পুরীর কাছে পৌঁছবার পরেও কিন্তু এটা কন্টিনিউ মুভ যেটা করতে থাকবে উত্তর পূর্ব দিকে, ন্যাচারালি এসে মুভ করবে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে। 4 ডিসেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে শুধু পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। 5 তারিখে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 24 পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি কিছু জেলায় বিক্ষিপ্তভাবে রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
যেহেতু যাওয়া তার গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে অগ্রসর হবে, তাই কিছুটা স্বস্তি অন্ধ্র ও ওড়িশা উপকূলে। কিন্তু প্রস্তুতি নিয়ে রেখেছে দুই রাজ্য। ये साइक्लोन स्टॉर्म जवाद जो बे ऑफ बंगाल में अभी केंद्रीभूत है और धीरे धीरे ये उत्तर उत्तर पश्चिम दिशा में गति कर रहा है। द लो प्रेशर एरिया 30 तारीख को फॉर्मेशन हुआ था अंडमान सी के ऊपर। 2 तारीख शाम को ये डिप्रेशन में परिणत हुआ और 3 तारीख सुबह यानी आज एक डीप डिप्रेशन हो गया और आज नून को ये एक साइक्लोन स्टॉर्म में परिणत हो गया है। और इसके सेंटर के पास जो विंड स्पीड है वो जब तक 60 to 70 किलोमीटर पर आवर, गस्टिंग टू 80 किलोमीटर पर आवर है। শনিবার অমাবস্যার জেরে ভরা কোটাল থাকবে, ফলে সমুদ্র উত্তাল হতে পারে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে একদিকে ভরা কোটাল, অন্যদিকে জাওয়াদের অগ্রসরের প্রভাব। জোড়া ফলায় সতর্ক জেলা প্রশাসন। ঘূর্ণিঝড়ের সতর্কতায় তৎপর প্রশাসন। নবান্নে খোলা রয়েছে কন্ট্রোল রুম। বিভিন্ন জেলায় সাইক্লোন সেন্টারগুলি খুলে দেওয়া হয়েছে। মোতায়েন রয়েছে এনডিআরএফ। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী। সেন্ট্রাল কন্ট্রোল রুম আমাদের বিদ্যুৎ ভবনে সেটা আগামীকাল সকাল 8টা থেকে মঙ্গলবার পর্যন্ত খোলা থাকবে এবং তারপর পরিবেশ পরিস্থিতি দেখে সেটা যদি বাড়াতে হয় তাহলে আমরা বাড়াবো, কিন্তু 24/7 আমাদের বিদ্যুৎ ভবনে কন্ট্রোল রুম খোলা থাকবে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত কলকাতা পুলিশও। এত বেশি সাইক্লোন আগে কখনো আমরা দেখিনি, তো আমাদের একটা জেনারেল প্রিপেয়ারনেস হয়েই রয়েছে। ইউনিফাইড কমান্ড কন্ট্রোল সেন্টার আমাদের একটা রয়ে গেছে, কিছুদিন আগেও একটা হলো। তো আমরা প্রিপেয়ার্ড এবং বিভিন্ন অর্গানাইজেশন কলকাতা পুলিশের সঙ্গে যারা যারা কাজ করে, ইউটিলিটি সার্ভিসেস, তারা খুবই একসাথে আমরা কাজ করি এবং উই আর প্রিপেয়ার্ড ফর ইট। জাওয়াদ সতর্কতা রাজ্যে, প্রস্তুত রাজ্য প্রশাসন, প্রস্তুত কলকাতা। কিন্তু সব থেকে বেশি চিন্তায় দুই মেদিনীপুরবাসী। ইয়াসের একটা ঝাপটাই এখনো সামলে ওঠা যায়নি। তার মধ্যেই ফের জাওয়াদের ঝাপটায় কি ফের সর্বস্ব হারানোর যন্ত্রণা ফিরতে চলেছে? আতঙ্কে ঘুম ছুটেছে উপকূলের বাসিন্দাদের। রিপাবলিক বাংলা। আমরা দেখলাম যে প্রশাসনের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে প্রশাসন তৎপর, মাইকিং করা হচ্ছে, মানুষজনকে নিরাপদ জায়গায় সরানো হচ্ছে। যদিও ইয়াসের প্রভাব এখনো পর্যন্ত এই রাজ্যে রয়েছে, তার যে ক্ষত, সেই ক্ষত এখনো তাজা রয়েছে এই রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। তাই এবার জাওয়াদের প্রভাবে সত্যি কি প্রশাসনের যে তৎপরতা তা কি কাজে আসবে? কেননা 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে এবং সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। আর তারই সঙ্গে দোসর হয়ে গিয়েছে অমাবস্যার ভরা কোটাল। তাই এতগুলো প্রভাব মোকাবেলা করা কি সম্ভব? বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। আমরা নজর রাখবো আমাদের প্রথম প্রশ্নের দিকে। জাওয়াদ মোকাবিলায় প্রস্তুত রাজ্য, এই প্রশ্নটাই উঠছে। বর্তমানে যে পরিস্থিতি তাতে জাওয়াদ মোকাবেলা করবার জন্য প্রস্তুত কি রাজ্য? এবার নজর রাখবো দ্বিতীয় প্রশ্নের দিকে। ভারী বৃষ্টিতে কি ফের ভাসবে কলকাতা? এটা সব থেকে বড় প্রশ্ন। অল্প বৃষ্টিতেই কলকাতা বানভাসী হয়ে যায়, তাই এবার কি ভারী বৃষ্টির পরে আবারও কি ভাসতে চলেছে কলকাতা? এই প্রশ্নটা উঠছে। আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আলাপ করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক লক্ষ্মী নারায়ণ সৎপতি, আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। দুজনকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। প্রথমেই আমরা যাব অধ্যাপক লক্ষ্মী নারায়ণ সৎপতির কাছে। আমরা যে দৃশ্য দেখতে পাই, শহর কলকাতার বুকে সাধারণত যে কোনো প্রাকৃতিক বিপর্যয় হলে, ভারী বৃষ্টি হলে একেবারে বানভাসির পরিস্থিতি তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে জাওয়াদের যা অভিমুখ, জাওয়াদের যা প্রভাব পড়তে চলেছে এই রাজ্যে, সেক্ষেত্রে কলকাতার মধ্যে তার কতখানি এফেক্ট পড়তে চলেছে? দেখুন, বৃষ্টি তো হবেই। বৃষ্টি হলে কলকাতায় জল জমে, এটাও সত্যি কথা। কিন্তু যেহেতু পরপর আমফান, ইয়াস থেকে যে অভিজ্ঞতাটা সঞ্চয় করা হয়েছে, তাতে করে আমার মনে হয় পৌরসভা এবং অন্যান্য যে আমাদের প্রশাসনের অঙ্গগুলো আছে তারা যথেষ্ট তৎপর। ফলে আমার মনে হয় না জল, কিছু কিছু পকেটে অবশ্যই জল দাঁড়াবে। কলকাতার কিছু কিছু জায়গা আছে যেখানে জল দাঁড়ানো আপনি কিছুতেই আটকাতে পারবেন না, কিন্তু সেটা কত তাড়াতাড়ি সরিয়ে দেওয়া যাবে সেইটা নির্ভর করছে প্রশাসনের তৎপরতার উপর। ফলে আমার মনে হয় জল দাঁড়ালেও সেটা কয়েক ঘন্টা হয়তো থাকবে কিছু জায়গায়, তবে সব জায়গায় জল দাঁড়াবে বলে মনে হয় না।
কারণ এবারে যে সাইক্লোনটা আসছে তাতে প্রধান যেটা আমাদের মনে হচ্ছে বৃষ্টিটাই বেশি হবে। ঝড় যেভাবে হয় সেই ঝড়টা কিন্তু এত বেশি আগের মতো আমরা দেখতে পাবো না। কিন্তু শহর কলকাতা নিয়ে ভাবলেই তো আমাদের হবে না, আমাদের একদম। ভাবতে হবে গ্রামাঞ্চলে। কারণ এখন ধান ওঠার সময়, ধানে যদি জল হয়ে যায় তাহলে ধানগুলো একেবারে নষ্ট হয়ে ধানের যাবে। উপরে এইটা যদি একটা বৃষ্টি বড় পড়ে ব্যাপার। যায় বা জল পড়ে যায় সেক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে। পাশাপাশি আমরা জানি যে কোনো বিপর্যয়ের ক্ষেত্রে সেনাবাহিনী একেবারে সিদ্ধ হস্ত বা সেনাবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে। আমরা প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে সেনাবাহিনী একেবারে সম্মুখ সমরে নেমে যায়। সেক্ষেত্রে জাওয়াদকে মোকাবিলা করবার জন্য সেনাবাহিনী তৎপর রয়েছে। ঠিক কিভাবে তারা কাজ করতে চলেছে জাওয়াদকে মোকাবিলা করবার জন্য? দেখুন, আমাদের আর্মি বিশেষ করে ইঞ্জিনিয়ার রেজিমেন্ট যেগুলো থাকে তারা ওয়াটারম্যানশিপ ট্রেনিংয়ে এক্সপার্ট থাকে, আর এই রকম অবস্থায় তারাই কাজ করে, তারাই সিভিল অর্গানাইজেশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। আমাদের কাছে অনেক নিউম্যাটিক বোট থাকে, আমাদের কাছে সাধারণ মানুষের জন্য অনেক লাইফ জ্যাকেটস আছে, আরও যাতে জলে না ডুবে যায় তার জন্য অনেক এক্সপিডিয়েন্টস আছে। তো সেইগুলো দিয়ে আমাদের ছোট ছোট টাস্ক ফোর্স বিভিন্ন জায়গায়, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুটো মেদিনীপুর, দুটো 24 পরগনায়, বিশেষ করে দীঘা বিচে, আর বাঙ্গাল কা খাড়ি যেটাকে বলে আর কি, বে অফ বেঙ্গল, সেটা অ্যাবাউট উইদিন 100 and 150 মিটার্সের উপরে স্টিপ নিচে যায়, সেই জন্যে সেখানে ডেপথটা অনেক বেশি। সেই জন্য আচ্ছা, এনডিআরএফ টিম থাকে, এসডিআরএফ টিম থাকে, এই টিমের পাশাপাশি সেনাবাহিনী মজুদ থাকলে বাড়তি কি কি সুবিধা পাওয়া যেতে পারে? বাড়তি সুবিধা হতে পারে, মানে ওদের ইভ্যাকুয়েশন করতে হবে। অনেক মানুষকে যদি বলাও হয় যে এত মিটারের পর তোমরা পেছনে চলে যাও, ফিশারম্যান বলা হয় যে পেছনে চলে আসতে, তো আমাদের সেইখানে একটা মানে রিং মতন দিয়ে দেওয়া হয়। আমাদের মানে প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় ফ্লাড রিলিফ, সাইক্লোন রিলিফ, ডিজাস্টার রিলিফ এর জন্য আমাদের 5টা থেকে 6টা রেজিমেন্ট প্রত্যেকবার যায়। এই আমাদের দুটো রেজিমেন্ট এক্ষুনি কাজ করে এলো পৌড়ি গাড়ওয়াল, কেদারনাথ, বদ্রীনাথ, এইসব জায়গায়। আর এখন ন্যাশনাল আপনার ডিজাস্টার রিলিফের কাছেও অনেক ইকুইপমেন্ট পৌঁছে দেওয়া গেছে। সেই সব ইকুইপমেন্ট দিয়ে প্রিপোজিশন থাকে। দীঘার কাছেও একটা জায়গা আছে, কয়েকটা নোটস আছে, সেখান থেকে জিনিসগুলো নিয়ে আমাদের যারা ইঞ্জিনিয়ার সোলজার্স আছে, স্যাপার্স বলি আমরা, স্যাপার্স অ্যান্ড মাইনার্স, তারা এদের অনেক সাহায্য করে প্রত্যেক বছর, বিশেষ করে বিহারে বুড়িগন্ডক রিভার। একেবারে সেনাবাহিনী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অধিকর্তা ওড়িশা আবহাওয়া দপ্তরের হাবিবুর রহমান বিশ্বাস। আপনাকেও স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আমরা জানি যে জাওয়াদের অভিমুখটা ওড়িশা হয়েই বঙ্গের দিকে আসতে চলেছে। সেক্ষেত্রে ওড়িশা প্রশাসন কতখানি তৎপর? কেননা এখনো পর্যন্ত পুরোপুরি ল্যান্ডফলের জায়গাটা পরিষ্কার করা হচ্ছে না। সেক্ষেত্রে কি বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে? না, ল্যান্ডফলের জায়গা তো পরিষ্কার করা হয়েছে অলরেডি। হ্যাঁ, আপনার আমাদের পুরীর কাছাকাছি পৌঁছাবে, আর এটা কোস্টের বরাবরই যাবে। তার জন্য উড়িষ্যা পুরো কোস্টই প্রথমে যেটা বলা হচ্ছে যে পুরী থেকে বাংলা এই দুটির মধ্যে সাধারণত ল্যান্ডফল করতে পারে, এমন সম্ভাবনার কথা বারে বারে বলা হচ্ছে। সেক্ষেত্রে প্রশাসন কতখানি তৎপর, বিশেষ করে ওড়িশা বা পুরী, ভুবনেশ্বর এই সমস্ত জায়গাগুলিতে কি কি সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে? হ্যাঁ, এখানে আমাদের আবহাওয়া দপ্তর থেকে যেমন যেমন সতর্কতা অ্যাডভাইজারি দেওয়া হচ্ছে, সেই মতো উড়িষ্যা প্রশাসন খুবই তৎপর এবং সমস্ত রকম অ্যাকশন নিচ্ছে তারা। এবং কোনো সেক্ষেত্রে কোনো নেই, কম নেই, সব ক্ষেত্রেই তারা অ্যাকশন নিচ্ছে। এবং মেন আমাদের অলরেডি বলে দেওয়া হয়েছে যে অ্যালং দ্য কোস্ট, আমাদের কোস্টের বরাবর ডিস্ট্রিক্টগুলো, আর এখানে যেমন সাউদার্ন ডিস্ট্রিক্টে বেশি এফেক্ট হবে, বেশি করে রেনফলটা বেশি হবে, তারপরে নর্থের দিকে আস্তে আস্তে কমতে থাকবে। সেই মতো তারা অলরেডি অ্যাকশন নিয়েছে। হাবিবুর সাহেব, এর আগের বারে আমরা দেখেছিলাম যে ফোনের সময় ভুবনেশ্বরের ব্যাপক ক্ষতি হয়েছিল, মানুষজনকে নিরাপদ জায়গায় সরানোর ক্ষেত্রেও বেশ খানিকটা বিপাকে পড়তে হয়েছিল। সেক্ষেত্রে উপকূলবর্তী এলাকার মানুষজনকে বা পুরী, ভুবনেশ্বর এই সমস্ত জায়গায় যারা উপকূলবর্তী এলাকায় রয়েছেন তাদেরকে কি বিশেষভাবে সরানো হয়েছে, ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে? কতগুলি ত্রাণ শিবির তৈরি করা হয়েছে এই ক্ষেত্রে?
না, এখানে তো অলরেডি আছেই, তবে ফণির সঙ্গে এটা তুলনা করলে হবে না, কারণ ফণি তো আপনার এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক সিস্টেম ছিল, যেটা আপনার 200 কিলোমিটারের কাছাকাছি। আমাদের এখানে তো সাইক্লোনিক স্টর্ম হিসাবে হবে। আমরা এখানে যেমন উইন্ড স্পিডের ফোরকাস্ট দিয়েছি, ম্যাক্সিমাম হচ্ছে 80 থেকে 90, গাস্টিংয়ে 100 পর্যন্ত। তা সেখানে অতটা দরকার নয় আর কি, যেমন দরকার সেরকম ভাবে ওরা করবে। একেবারে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঠিক কোন জায়গায় রয়েছে বর্তমানে ঘূর্ণিঝড় জাওয়াদ? আমরা সরাসরি যাব নিউজ রুমে। আমাদের প্রতিনিধি সুখেন্দু শেখর সরকার রয়েছে আমাদের সঙ্গে। সুখেন্দু, আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে জাওয়াদ তার একটা জবরদস্ত প্রভাব পড়তে চলেছে এই রাজ্য সহ প্রতিবেশী রাজ্যেও। বর্তমানে তার অবস্থান ঠিক কোন জায়গায় সুখেন্দু? পৌলমী, দেখো যে বিষয়টা বলছিলে, আমার মনে হয় আমি একবার হাবিবুর সাহেবকে জিজ্ঞেস করব যে প্রশ্নটা, যে বিষয়টা আসছে যে ঘূর্ণিঝড়ের অবস্থান কীরকম পরিসরে রয়েছে এবং বারবার একটা ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল নিয়ে ধোঁয়াশা ছিল। যদি আরেকবার স্পষ্ট করে দেন রিপাবলিক বাংলা দর্শকদের জন্য যে ঘূর্ণিঝড় ঠিক কোন পথে আসছে এবং তার ল্যান্ডফলটা ঠিক কোন জায়গায় হবে। ঘূর্ণিঝড়ের আছে এটা 470 কিলোমিটার গোপালপুর থেকে সাউথ ইস্টের দিকে, তার মানে হচ্ছে দক্ষিণ পূর্ব গোপালপুর থেকে, আর 530 কিলোমিটার পুরী থেকে সাউথ ইস্টের দিকে, আর 600 কিলোমিটার পারাদ্বীপ থেকে সাউথ ইস্টের দিকে দূরে এর সেন্টারটা আছে। এবার এটা মুভমেন্ট এখন আমার নর্থ ওয়েস্টওয়ার্ড কিছুটা হবে, তারপরে কাল সকাল থেকে রিকাভ করে নর্থ ইস্টওয়ার্ড হবে। তাই যেটা আপনার এটা অ্যালং দ্য কোস্ট, মানে কোস্টের বরাবরই আমাদের এটা মুভ করবে। তা পুরীর কাছে আমাদের কোস্টের খুব কাছাকাছি আসবে। হ্যাঁ, তার মানে পুরীর কাছাকাছি আমাদের, মানে পুরীর নিয়ারবাই এলাকাতে এর ল্যান্ডের কাছাকাছি খুবই আসবে। তারপরে আপনার উড়িষ্যা কোস্টের দিক দিয়ে ওয়েস্ট বেঙ্গলে যাবে। আপনাকে আরো একটা বিষয় জিজ্ঞেস করবো যে এই ঘূর্ণিঝড় জাওয়াদ কোনোভাবে কি স্থলভাবে প্রবেশ করবে, নাকি পুরোটাই উপকূলবর্তী বরাবর গিয়ে পুরী থেকে উত্তর পূর্ব অভিমুখে বাংলা যে উপকূলবর্তী রয়েছে সেদিকে গিয়ে যাবে? উপকূলবর্তী স্থলভাগ দিয়েই তো যাবে বলা হচ্ছে তো আপনার। হ্যাঁ, পুরীর কাছাকাছি আসবে, তারপরে স্থলভাগ দিয়েই তো যাবে, উপকূল ভাগ দিয়েই যাবে। উপকূল মানে উপকূলের ল্যান্ড, সমুদ্র, কারণ সাইক্লোনের তো একটা বড় পরিসর থাকে, সেই বড় পরিসরটা উপকূল দিয়ে যাবে। ঠিক আছে। এবং শক্তি কি বাড়াচ্ছে ক্রমশ, যেরকম পূর্বাভাস পাওয়া যাচ্ছে? না, এখন তো কিছুটা হবে, তারপরে খুব বেশি আর হবে না, আবার তারপরে পরের দিকে আরো ধীরে ধীরে কমতেও থাকবে নর্থের দিকে। তো যেরকম অভিমুখ দেখতে পাচ্ছেন, তাতে পুরীর পর মানে একেবারে বাংলার দিকে তার প্রভাবটা বা শক্তি হারাবে, নাকি শক্তি আরো বাড়বে বাংলার দিকে যখন আসবে? হ্যাঁ, তারপরে বাংলা ওয়েস্ট বেঙ্গলের দিকে যখন যাবে তখন ধীরে ধীরে কমতে থাকবে। ঠিক আছে। একেবারে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সুখেন্দু সরকার। বর্তমানে স্থলভাগের দিকে যে জায়গাটিতে আছড়ে পড়বার সম্ভাবনা রয়েছে, পুরী থেকে ঠিক পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ধেয়ে আসছে জাওয়াদ এবং সেখানেই ল্যান্ডফল প্রক্রিয়া হতে পারে এমন সম্ভাবনার কথা বারেবারই বলা হচ্ছে। তাই দুটি রাজ্যই তৎপর রয়েছে। আমরা একটু পূর্ব মেদিনীপুরের দিকে নজর রাখবো। পূর্ব মেদিনীপুরের দীঘা থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পাড্ডা। বিষ্ণুব্রত, দীঘা উপকূলে সকাল থেকে দেখলাম যে প্রশাসনের পক্ষ থেকে বাইকিং করা হচ্ছে, সন্ধ্যেও এগিয়েছে, প্রশাসনের তৎপরতা কতখানি নজরে পড়ছে বিষ্ণুব্রত? দেখো পৌলমী, পূর্ব মেদিনীপুর উপকূল এলাকা যেখানে দীঘা বলা হয়, উড়িষ্যার ঠিক পাশে, সেই জায়গা থেকে যখন আবহাওয়াবিদ বলছিলেন যে এখন পারাদ্বীপ থেকে 570 কিলোমিটার দূরে কিন্তু এই ঝড়টা রয়েছে, সেটা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের দিকে এগোচ্ছে এবং এটা উপকূল এলাকা দেবে। উপকূল এলাকা মানে তুমি জানো দীঘা, তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর এই সমস্ত উপকূল এলাকাগুলি পড়ে। প্রশাসন আগে থেকে তৎপর, কেননা এই উপকূল এলাকা দিয়ে কিন্তু বয়ে গেছে ইয়াস এবং আমফানের মতন ঝড়। সেই জায়গায় কিন্তু প্রচুর যেমন ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনিভাবে বিভিন্নভাবে কিন্তু সরকারি সম্পত্তি যেমন নষ্ট হয়েছে, তেমনি বিভিন্ন দোকানদারদের মালপত্র নষ্ট হয়েছে। এই জায়গায় কিন্তু সকাল থেকে প্রশাসন রয়েছে সতর্ক, বারবার মাইকিং করা হয়েছে, নুলিয়ারা রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে এবং তাদেরকে বারবার যেটা বলা হচ্ছে, সেই জায়গা থেকে আমি তোমাকে এখন বিচটা দেখাতে চেষ্টা করব। এই মুহূর্তে কিন্তু পর্যটকরা কিন্তু রয়েছে বিচে, পর্যটকরা রয়েছে, প্রশাসন বারে মাইকিং করে তাদের সমুদ্রে যেতে নিষেধ করছে। অনেক ধন্যবাদ। সরাসরি দীঘা থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিষ্ণুব্রত পাড্ডা।
আমরা আবারও যাব ওড়িশা আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। হাবিবুর বাবু, যে পরিস্থিতি বিশেষ করে পুরীতে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা চোখে পড়ছে, এর আগের যে ইয়াস, আমফান এবং একই সঙ্গে ফণীতে যেভাবে তাণ্ডব হয়েছিল গোটা উড়িষ্যা জুড়ে, তার থেকে কি শিক্ষা নিয়ে প্রশাসন বাড়তি তৎপরতা গ্রহণ করেছে? এখানে তো আমাদের তো আপনার আবহাওয়া দপ্তর থেকে অ্যাডভাইজারি দেওয়া হয়, আর এখানে উড়িষ্যা গভর্নমেন্ট পর্যাপ্ত ব্যবস্থা নেয় প্রতি সব সময়, ঠিক আছে, যেটা আমার জানা আছে। হ্যাঁ, সেক্ষেত্রে সময়টা কখন হতে পারে, যে সময় জাওয়াদের প্রভাব একেবারে জবরদস্ত হতে পারে, সময়টা ঠিক কখন হতে পারে? আপনার সময় আমাদের কোস্টাল বরাবর যাবে, তো ম্যাক্সিমাম আমাদের উড়িষ্যা কোস্টের ম্যাক্সিমাম এফেক্টটা শুরু হবে কালকে উইন্ডের ব্যাপারে, আর অলরেডি এফেক্ট তো শুরু হয়েছে, অলরেডি আমাদের হালকা বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, এর অলরেডি শুরু হয়েছে, কিন্তু মেনলি যে উইন্ডটা কালকে সন্ধ্যে থেকে রবিবার আপনার সকাল পর্যন্ত সকালের দিকে পর্যন্ত বেশিটা থাকবে, তারপরে আবার পরে আস্তে আস্তে, ঠিক আছে। অমাবস্যার তো ভরা কোটাল রয়েছে, সেক্ষেত্রে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে জোড়া প্রভাব কতখানি পড়তে পারছে, মানে বেশি করে পড়তে চলেছে? হ্যাঁ, আমরা যে লেটেস্ট যেটা বুলেটিনটা দিয়েছি এটাও আমরা মেনশন করেছি যে যেহেতু ভরা কোটাল আছে তাদের ওটা একটু নজর রাখতে হবে, প্রশাসনকে সে ব্যাপারে আমাদের অ্যাডভাইস দেওয়া হয়েছে, ঠিক আছে। কারণ হচ্ছে ভরা কোটালের জন্য এক্সট্রা যেটা সেটা তো থাকবেই, এর জন্য আমাদের 0.5 to 1 মিটার পর্যন্ত বলা হয়েছে, আর তো ভরা কোটালেও আপনার যেটা আছে 2 মিটার to 4 মিটার, ওয়েস্ট বেঙ্গলের দিকে ভরা কোটালের দিকে বেশি হয় ক্রমশ, তো ভরা কোটালেরটাতে খেয়াল রাখতে হবে। হাবিবুর সাহেব, ল্যান্ডফল প্রক্রিয়ার কথা আপনি বারে বারে বলছেন যে পুরী থেকে সামান্য এগিয়ে ল্যান্ডফল প্রক্রিয়া হতে পারে, ঠিক সময়টার কথা আপনি উল্লেখ করছেন, সেই সময় ঝড়ের গতিবেগ কতখানি থাকতে পারে? হ্যাঁ, আমরা উড়িষ্যা কোস্টের ওই সময় আমরা 80 থেকে 90, 80 থেকে 90, আর গাস্টিংয়ে 100 পর্যন্ত, 100 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত ফোরকাস্ট এখন দেওয়া আছে। এবার আমরা প্রতি 3 ঘন্টা অন্তর এখন আপডেট করছি। হ্যাঁ, সেটা আপডেট দেখতে হবে। ফোনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আপনারা যা প্রেডিক্ট করেছিলেন, আনপ্রেডিক্টেবল একটা গতিবেগ তৈরি হয়ে গিয়েছিল, মানে অনেকটাই গতিবেগটা বৃদ্ধি পেয়েছিল, এক্ষেত্রেও কি সম্ভাবনা সেরকম হতে পারে? না, একই রকম ছিল এর আগে যেটা বললেন আপনি, কিসের ব্যাপারে বললেন? ফোনই তো। হ্যালো, একেবারে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন ওড়িশা আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস, এবং একই সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে বিশিষ্ট অধ্যাপক লক্ষ্মীনারায়ণ সৎপতি এবং প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব যে জাওয়াদের গতিপথ ঠিক কোন দিকে যেতে পারে এবং প্রশাসন কতখানি তৎপর রয়েছে, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব, সঙ্গে থাকুন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ভাইদের কাছে অনুরোধ করা যাচ্ছে যে তারা যেন জমির আমন ধান অবিলম্বে কেটে ঘুরে ঘরে আগামী 4 ডিসেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। উপকূলবর্তী এলাকার পাশাপাশি শহর কলকাতাতে জাওয়াদের প্রভাব কতখানি পড়তে চলেছে তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন কলকাতাবাসী। তবে কলকাতা পুরসভা এবং একই সঙ্গে বিশেষ করে রাজ্য সরকার কতখানি তৎপর রয়েছে তা নিয়েও বারে বারে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যদিও নবান্নের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছে প্রশাসন তৎপর। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর তারক সিং। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলায়। আপনি পুরসভার দায়িত্বভার সামলেছেন, এই ধরনের বড় বড় বিপর্যয় সামলেছেন, সেক্ষেত্রে জাওয়াদের ক্ষেত্রে রাজ্য সরকার যে ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে তা কি পর্যাপ্ত? দেওয়ার বন্ধ না, আমি এসব পারবো না। তার উপর শুনতে পাচ্ছেন, আপনি তো পুরসভার দায়িত্ব দীর্ঘদিন সামলেছেন, সেক্ষেত্রে জাওয়াদের ক্ষেত্রে রাজ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে জাওয়াদকে মোকাবেলা করবার জন্য, তা কি যথেষ্টই? আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অধ্যাপক লক্ষ্মীনারায়ণ সৎপতি। প্রফেসর সৎপতির কাছে আমরা যাব। আমরা জানি যে উপকূলবর্তী এলাকাগুলিতে আছড়ে পড়ছে জাওয়াদ, সেক্ষেত্রে সময়ের যে কালটা কতক্ষণ হতে পারে?
দেখুন, একটা ঘূর্ণিঝড় যখন আসে, বিশেষ করে এই যে জাওয়াদ, এটা কালকে সকালের দিক থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এটা চলবে মোটামুটি 48 ঘন্টা, অর্থাৎ শনিবার, রবিবার, সোমবার পর্যন্ত বৃষ্টি হবে। একটা সাইক্লোন কিন্তু অনেক বড়। আমরা ল্যান্ডফল নিয়ে এত ভাবনা চিন্তা না করে আমাদের ভাবতে হবে এই যে বিরাট একটা সাইক্লোন, সেইটা একটা জায়গার উপর দিয়ে যাচ্ছে, তার মানে কি একটা চক্র, তার সামনের অংশ আছে, মাঝখানের আছে, পেছনের দিক আছে। ফলে তার যেমন একটা গতিবেগ রয়েছে, তার একটা নির্দিষ্ট গতিপথ রয়েছে, তেমনি সেখান থেকে একটা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া এইগুলো থাকবে। কিন্তু অন্যান্য যেগুলো ছিল আমফান বা ইয়াসের মতো এতখানি বেশি হবে না। কিন্তু যেটা আমাদের ভাবতে হবে যে প্রভাবটা যখন পড়ে, এই প্রভাবটা তৈরি হয় সেই এলাকার অবস্থাটা কেমন আছে, কখন হচ্ছে, কি ধরনের ফসল আছে, কি ধরনের মানুষ বাস করছে, নিচু জায়গা আছে, উঁচু জায়গা আছে। অনেক জায়গা নিচু জায়গায় এমনিতেই জল ঢুকে যায়, একটু যদি ছাড়াছাড়ির বান আসে তাতেই ঢুকে যায়। ফলে সাইক্লোন থেকে যে স্টর্ম সার্জ হয় তাতে কিন্তু জল ঢুকবে, কিন্তু কত তাড়াতাড়ি বেরোচ্ছে সেটা আমাদের দেখতে হবে। ফলে প্রভাব তো একটা পড়বেই, যে কোনো বিপর্যয় এলে তার প্রভাব পড়বে, কিন্তু প্রভাবকে কমানো যায় এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন ফসলগুলো তুলে ফেলার সময়, যেসব জায়গায় কাঁচা ঘরবাড়ি আছে সেইগুলো থেকে মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া দরকার। কিছু জায়গা নিচু জায়গা আছে যেগুলো বানভাসী হতে পারে, সেখান থেকে সরানো দরকার এবং বাঁধগুলোকে মেরামত করে ফেলা দরকার, যেটা সুন্দরবন এলাকার একটা সমস্যা বা পূর্ব মেদিনীপুরের একটা সমস্যা। এইগুলোই হচ্ছে প্রধান। আর কলকাতায় যেটা হয়, কিছু নিচু জায়গায় জল দাঁড়াবে, কিন্তু যত তাড়াতাড়ি সেটা সরিয়ে ফেলা যায় তাতে করে সেখানে জল দাঁড়ালে এখন এই মশা, বিশেষ করে ডেঙ্গু বা ইত্যাদিগুলো একটা প্রবলেম হয়। এটা দেখতে হবে প্রশাসনকে এবং প্রশাসন তৎপর। আমি আশা করি আগের যে অভিজ্ঞতাগুলো তারা সঞ্চয় করেছেন তার থেকে আমার মনে হয় না যে বাড়তি কোনো সমস্যা এবারে তৈরি হবে। একেবারে আমরা এই বিষয় নিয়ে প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। লেফটেন্যান্ট ভট্টাচার্য, আমরা দেখেছি যে এর আগেও এনডিআরএফ, এসডিআরএফ যুদ্ধকালীন তৎপরতায় কাজ করেছে, কিন্তু বিপর্যয় হলেই সেনাবাহিনীকে নামতে হয়েছে কাজে। এক্ষেত্রে জাওয়াদকে মোকাবেলা করবার জন্য সেনাবাহিনী তৎপর রয়েছে। সেনাবাহিনী ঠিক কতখানি অগ্রণী ভূমিকা পালন করতে পারে বা সেনাবাহিনীর প্রয়োজন এক্ষেত্রে কতখানি হতে পারে? দেখুন, প্রথমত আমি একটা কথা বলে দিই ল্যান্ডফল সম্বন্ধে। ল্যান্ডফল যেটা পুরি বলছেন সবাই, ল্যান্ডফলটা হয় কি, যখন হয় তার ঘন্টা দুয়েক আগে পর্যন্ত বোঝা যায় না ঠিক কোনখানটায় হবে, কারণ অন্য একটা সেকেন্ডারি স্টর্ম এসে ওই সাইক্লোনের মুখটা ঘুরিয়ে দেয়। কাজেই আমাদের চিল্কা থেকে আরম্ভ করে পুরীকে কেন্দ্রবিন্দু করে নর্থে পারাদ্বীপ, বালাসোর পর্যন্ত সব জায়গায় মডিউলস অফ কমব্যাট ফোর্সেস রাখতে হবে। এনডিআরএফও আছে, এনডিআরএফ এর সঙ্গে আমাদের যুক্তভাবে ওই সব জায়গায় রেস্কিউ বোটস, তার সঙ্গে লাইফ জ্যাকেটস, ফ্লোটিং এক্সপিরিয়েন্স ইকুইপমেন্টস, এইগুলো সব রাখতে হবে। তেমনি পরের দিকে ওয়েস্ট বেঙ্গলে আর যে বেঙ্গলটা খাড়ি যেটা বলে, বে অফ বেঙ্গলে বিশেষ করে, অ্যারেবিয়ান সিতে অতটা হয় না, বে অফ বেঙ্গলে বিশেষ করে নিচের দিকে ওটা এত ভার্টিক্যালি ডাউন, মানে মেদিনীপুর থেকে আরম্ভ করে দীঘা সবসময় গেটস অ্যাফেক্টেড। সেটা থেকে তারপরে আরো নিচে 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সবগুলোই লাগে। তাকে যতক্ষণ না ল্যান্ডফল হচ্ছে বা তার 2 ঘন্টা আগে পর্যন্ত ইউ আর নট ডেফিনেট যে ঠিক কোনখানটায় লাগে। এখন সৌদি আরবিয়া এইটার নাম দিয়েছে জাওয়াদ মানে মার্সিফুল। সেই মার্সিফুলি যাতে দয়াশীলই যেন হয়, আমরা এটাই করবো। আদারওয়াইজ ন্যাচারাল ডিজাস্টারের জন্য ইউ ক্যান বি রেডি and you have to face the worst of the situations. মানে আপনি যেখানে ইকুইপমেন্ট, আপনি যেখানে ম্যান পাওয়ার নিয়ে আছেন, you might have to shift from there 40-50 kilometers even north or south. সেই জন্য আপনার ওখানে ইকুইপমেন্ট ছাড়া আপনার কমিউনিকেশন জিনিস, আপনাদের ট্রান্সপোর্ট একদম রেডি রাখতে হবে, যাতে ইউ ক্যান শিফট ইউর টাস্ক ফোর্স অন দ্য নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট। কাজেই আপনি তো রেডি তো থাকবেনই, বাট উই আর রেডি ফর এনি ইভেন্চুয়ালিটিস। বলতে গিয়ে প্রকৃতির ব্যাপার কিচ্ছু বোঝে নাই, এইসব ব্যাপারে সবসময় আমাদের সুমানিতে কি হয়েছিল
একবারে লেফটেন্যান্ট ভট্টাচার্য, বোঝাই যাচ্ছে এনডিআরএফ এবং এসডিআরএফ যেমন তৎপর রয়েছে, কিন্তু এক্ষেত্রে আনপ্রেডিক্টেবল কিছু বিষয় ঘটে, তাই আপৎকালীন পরিস্থিতি মোকাবিলা করবার জন্য সেনাবাহিনীর ভূমিকা একেবারেই তাৎপর্যপূর্ণ। রাজ্যের যে পরিস্থিতি, সেক্ষেত্রে রাজ্য সরকার বিশেষ করে নবান্ন বারে বলছে তারা তৎপর রয়েছে। কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, একবার শোনাবো। দীঘা তালসারি থেকে নন্দীগ্রামের হলদিয়ার নয়াচর পর্যন্ত লো লাইন এলাকা যারা আছে তাদেরকে আমরা আমাদের সংগঠন থেকে বলেছি, আমাদের ভলেন্টিয়ারদের বলেছি তাদের উঠে আসা ভালো। আমি নন্দীগ্রামেও যে এলাকাগুলোতে জলোচ্ছ্বাস হয়, আমাদের নদী পার্শ্ববর্তী তালপাটি ঘাট থেকে দীনবন্ধুপুর লকঘাট পর্যন্ত আমাদের ওখানে শহীদ পার্কটার যেগুলো আমাদের ব্যবস্থা খুলে দিয়েছি, এবং বিডিওকেও আমি অনুরোধ করেছি যে লো লাইন এলাকার কিছু লোককে তুলে নাও। এখানে অতটা বিপজ্জনক নয়, কিন্তু 80 কিলোমিটারও অনেক। আমাদের সঙ্গে এই মুহূর্তে শিবাশিস রয়েছে, তার সঙ্গে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর তারক সিং। শিবাশিস, তোমার সঙ্গে তারক সিং রয়েছেন, প্রাক্তন কাউন্সিলর, যিনি এই ভয়াবহ দুর্যোগ আগে সামলেছেন। সেক্ষেত্রে জাওয়াদ মোকাবিলা করবার জন্য রাজ্য সরকার তৎপর বলছে, যে পরিস্থিতি বা যা যা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তা কি যথেষ্ট? পৌলমী, দেখো এই মুহূর্তে কিন্তু কলকাতা পুরসভা ভোটের মুখে, সেই ভোটের মুখে রয়েছেন কিন্তু এমআইসি তারক সিংহ, এবং বুঝতেই পারছো তিনি প্রচারে ব্যস্ত। তার সঙ্গে আমাদের যে প্রশ্ন, এর আগেও তিনি সামলেছেন, তিনি ইয়াস আমফান সামলেছেন। আমি তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। এর আগেও আপনি ইয়াস আমফান সামলেছেন কলকাতা প্রশাসক মণ্ডলীর সদস্য হিসেবে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন জাওয়াদের হুঁশিয়ারি আসছে, জাওয়াদ চোখ রাঙাচ্ছে, কলকাতা রাজ্য সরকার নবান্ন তৈরি, কলকাতা পুরসভা কতটা তৈরি? দেখুন, কলকাতা পৌরসভা আমি নির্বাচনে দাঁড়িয়েছি, এখন কোনো ক্ষমতায় নেই, আমার একটা সই করারও অধিকার নেই। তথাপি এটা বলতে পারি, শহরবাসীকে বাঁচাতে হলে যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ রূপ নেয়, কলকাতার বাসী হিসাবে, কলকাতার একজন নাগরিক হিসাবে যেখানে হবে সেখানে যাব। আমাদের সমস্ত রকম ব্যবস্থা নেওয়া আছে। আমার এখনো চলতে কথা হলো অফিসারদের সাথে। আমরা যাদবপুর, বেহালা, গার্ডেন রিচ আমরা টেক কেয়ার করেছি, পোর্ট এরিয়া সব জায়গায় পাম্পের ব্যবস্থা করে দিয়েছি। লোক আমাদের থাকবে, পাম্প সেট থাকবে, তো চিন্তা করার কোনো ব্যাপার নেই। আর যে 220 মিলিমিটার বৃষ্টি হয়েছিল এবার, টোটালিটিতে 1000 মিলিমিটার বৃষ্টি এবার বেশি হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যদি 200 মিলিমিটার বৃষ্টি হয়, 220 মিলিমিটার বৃষ্টি হয়, তাহলে বেহালা, যাদবপুরে যে জল 6 দিন 8 দিন ছিল সেটা থাকবে না। ইয়াস বা আমফানের একটা অভিজ্ঞতা আপনাদের রয়েছে, তখন আপনাদের কাজের মধ্যে ছিলেন আপনারা, এখন ভোটের চাপও রয়েছে আপনার এলাকায়। আমি আপনার সঙ্গে ঘুরছি প্রচারে, কারো কোনো অভিযোগ নেই কাউন্সিলর তারক সিংয়ের ওপর, আপনি মেয়র পারিষদও ছিলেন, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শহরের নিকাশির একটা বড় দায়িত্ব আপনার উপর থাকে। কলকাতা পুরসভায় যা যা কাজ করে এসেছেন তাতে নিকাশির জন্য নিজেকে কতটা নম্বর দেবেন? আমি তো মনে করি এই দপ্তরে আমি এসেছি, এর আগে যারাই এসেছে গালাগালি খেয়েছে, যে পার্টিরই থাকতো, আমার কেউ গালাগালি দেয়নি। কলকাতা শহরে আমি 6.5 বছর ছিলাম, 5 বছর নির্বাচিত, 1.5 বছর বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর। কলকাতা শহরে নৌকো চলতে কেউ দেখেনি, গাড়ি জলে ভর্তি হয়ে ইঞ্জিন ডুবে গেছে, রাস্তা গাড়ি দাঁড়িয়ে আছে কেউ দেখতে পায়নি, ঠেলায় করে লোক পাড়াপাড় মানুষ দেখেনি, কাঁধে করে লোক বাচ্চাদের পার করছে এটা দেখেনি। সুতরাং আমি খুব খুশি, তবে এত খুশিও নয় যে আমি সব করে ফেলেছি। বৃষ্টি হলে জল জমবে, কত দ্রুত নামবে এটা হচ্ছে প্রশ্ন। আপনি বাথরুমে যখন চান করেন শাওয়ার চালিয়ে, তখন চান করা হয়ে গেলে যে ঝাঁঝিটা আছে সেখান থেকে জল বেরোয়, তো তার যে ক্যাপাসিটি আর যে জলটা পড়ে, সেই লিড টাইমটা দিতে হবে, সময়টা।
এটা হচ্ছে মেন থিং। তো পৃথিবীর এমন কোনো শহর নেই যে বৃষ্টি হলে জল জমবে না। জলটা কত তাড়াতাড়ি নামলো এটা হচ্ছে কোশ্চেন। আমাদের দেশে কেন, বিদেশেও আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া এই জায়গায় বৃষ্টি হয়ে ডুবে যাচ্ছে। কলকাতা শহরের সেই অবস্থা হয়নি। চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর আপনারা দেখেছেন, মুম্বাই কিভাবে বৃষ্টি হচ্ছে, লোক জলে ডুবে গেছে। এই পরিস্থিতি কলকাতা বোঝাই শহরে যাচ্ছে কিন্তু হয়নি। নিজের এটা পারফরমেন্সের আমাদের উপরে বেশ খানিকটা আশ্বস্ত তিনি এবং নিজেকে 100% মার্কস দিচ্ছেন প্রাক্তন কাউন্সিলর তারক সিং। তবে জাওয়াদের প্রভাব কতখানি পড়তে পারে, প্রশাসন যতখানি তৎপর রয়েছে তাতে কি পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব, তা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট অধ্যাপক লক্ষ্মীনারায়ণ সৎপতি এবং ছিলেন প্রাক্তন সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য। প্রত্যেককে অনেক ধন্যবাদ। বর্তমানে আমফান এবং ইয়াসের পর বঙ্গোপসাগরে ফুসছে ঘূর্ণিঝড় জাওয়াদ। সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণ পরেই আছড়ে পড়তে পারে জাওয়াদ। তার ফলাফল কতখানি হতে পারে, রাজ্য কতখানি তৎপর রয়েছে এবং একই সঙ্গে পরিস্থিতি যেভাবে হয়েছে সেক্ষেত্রে পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, তবে এখন বিরতি। সুপ্রিম কোর্টের ভৎসনার পর তড়িঘড়ি বিশেষজ্ঞ কমিটি তৈরি করল কেন্দ্র। 5 সদস্যের এই টাস্ক ফোর্স জরুরি ভিত্তিতে পরিস্থিতি বিবেচনা করে দূষণ কমাতে পদক্ষেপ করবে বলে সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দিল্লি সরকার এবং কেন্দ্র সরকারকে তীব্র ভর্ৎসনা করেছিল সুপ্রিম কোর্ট। দিল্লিতে দূষণের ক্রমাগত অবনতি হতে থাকায় ক্ষোভ প্রকাশ করে শীর্ষ আদালত। দূষণ থাকা সত্ত্বেও কেন স্কুল খোলা হলো? বয়স্কদের বাড়ি থেকে কাজ করতে হচ্ছে অথচ শিশুরা বাইরে কেন বেরোচ্ছে? দূষণ নিয়ন্ত্রণে কোনো কাজই হচ্ছে না। এভাবে একের পর এক প্রশ্নে জর্জরিত হয়ে শুক্রবার থেকে ফের স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয় দিল্লি সরকার। সুপ্রিম কোর্টে দেওয়া 24 ঘন্টা সময়সীমার মধ্যে এবার কেন্দ্রও পদক্ষেপ করল। আদালতে কেন্দ্র এফিডেভিট করে জানিয়েছে 5 বিশেষজ্ঞের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে। বিশেষজ্ঞদের হাতে প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন এই 5 বিশেষজ্ঞ। এর পাশাপাশি দিল্লি সরকার এবং কেন্দ্র মিলে নিয়ম ভঙ্গ যারা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও এফিডেভিটে জানিয়েছে। এজন্য 17টি ফ্লাইং স্কোয়াড তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞ কমিটির হাতে প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে। দিল্লি দূষণ নিয়ে কেজরিওয়াল সরকার এবং কেন্দ্রকে শীর্ষ আদালতের তীব্র ভর্ৎসনার পর অবশেষে নড়েচড়ে বসল দিল্লি ও কেন্দ্র সরকার। এখন দেখার দূষণ নিয়ন্ত্রণে বিশেষজ্ঞ কমিটি কি পদক্ষেপ গ্রহণ করে। রিপাবলিক বাংলা। চোখ রাখবো এই মুহূর্তের অন্যতম গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে। ভর্তি বিধি প্রকাশ করলো রাজ্য। প্রাইমারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত ভর্তি বিধি প্রকাশ করলো স্কুল শিক্ষা দপ্তর। প্রি প্রাইমারিতে লটারির মাধ্যমে ভর্তি করা হবে। 6 বছরে ভর্তি করা হবে প্রথম শ্রেণীতে। 31শে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া। কোভিড আবহে ভর্তি বিধি প্রকাশ করলো রাজ্য। প্রি প্রাইমারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত ভর্তি বিধি প্রকাশ করলো স্কুল শিক্ষা দপ্তর। প্রি প্রাইমারিতে লটারির মাধ্যমেই হবে ভর্তি প্রক্রিয়া। 6 বছরে ভর্তি করা যাবে প্রথম শ্রেণীতে। 31শে জানুয়ারির মধ্যে শেষ করতে হবে ভর্তি প্রক্রিয়া।